আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দর্শক, ভারত আমাদের একটি প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমাদের তিন দিকে ভারতের অবস্থান, অর্থাৎ আমাদের পশ্চিম দিকে, উত্তর দিকে এবং পূর্ব দিকে। সামান্য কিছু অংশ পূর্ব দিকে আছে বার্মার সাথে, আর আরেক পাশে আছে বঙ্গোপসাগর। এই ঘিরা নিয়ে বাংলাদেশ। ভারত একটি বৃহৎ প্রতিবেশী আমাদের জন্য। আমরা 1971 সালে, তার পূর্বের দিকে যাই। আজকে তারেক রহমানকে ভারত খুব বেশি চাচ্ছে যেন ইন্ডিয়া ভিজিট করে আসুক তারেক রহমান। দেখেন এত মরিয়া কেন হয়ে গেছে। তারেক রহমান ভারতে যাবে না যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে। তোমরা তো জোর করে বাংলাদেশকে করাতে পারো না, আর করাতে যদি জোর করে পারো তাহলে করাই নাও, দেখাও, করিয়া দেখো। বাংলাদেশ মনে রাখতে হবে, বাংলাদেশ এখন আর সেই পূর্বের বাংলাদেশ নয়। হাসিনা তোমাদের কথা মতো চলতো, সেই তোমাদের কথা মতো চলা হাসিনার বাংলাদেশ এখন আর নয়। তো যেটাই বলছিলাম, বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়, হাসিনার মার্কা সেই বাংলাদেশ নয়। বাংলাদেশ এখন নিজের স্বার্থ বুঝতে শিখেছে। ভারতকে বিকিয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়নি। আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি 1971 সালে। আমাদের নিজেদের স্বার্থে পাকিস্তানিরা যখন আমাদেরকে চরম অত্যাচার করেছিল, 24টা বছর নিগৃহীত করেছিল আমাদেরকে, 25শে মার্চ 1971 পাকিস্তান সেনাবাহিনী হাতে অনেক বাঙালি নিহত হয়েছে, কয়েক লক্ষ বাঙালি শহীদ হয়েছিল, মা বোনের ইজ্জত নিয়েছিল। যার কারণে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ভারতের সহযোগিতায় সেটা আমরা আমাদের স্বার্থে করেছি। আর ভারত আমাদেরকে সাহায্য করেছে? জি না, ভারত তাদের নিজেদেরকে সাহায্য করেছে। 1947 সালে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয় ইংরেজের থেকে, তখন ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান দুইটা প্রদেশ হয়ে যায় পাকিস্তানের। একটা পাকিস্তানের দুইটা প্রদেশ, একটা ভারতের পূর্ব দিকে আর একটা ভারতের পশ্চিম দিকে। তখন থেকে এই ভারত, এই নেহেরু, তারা প্ল্যান করছিল যেন কিভাবে পাকিস্তানকে, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে দেওয়া যায়। একটা একটা প্ল্যান ছিল। সে প্ল্যানে ফাঁদে পা দিয়েছে জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো চায় নাই যে শেখ মুজিব ক্ষমতায় আসুক, কারণ তারা চাইতো তারা পশ্চিম পাকিস্তানিরে দোনো পাকিস্তান শাসন করবে। যাক, সেটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আমি সেই দিকে আর যাচ্ছি না। আমি শুধু বলছি, তারেক রহমানকে বর্তমানে উনি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশে, সেটাতে অস্বীকার করার উপায় নেই। হাসিনার তক্তাপলট হয়ে হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরে ভারত বলেছিল ইউনূসের সাথে ইউনূস একজন নির্বাচিত সরকার প্রধান, ইউনূসের সাথে কোনো কথা নেই। পরবর্তী নির্বাচিত সরকার প্রধান যিনি আসবেন তার সাথে কথা হবে। অর্থাৎ ভারত তখন জানতো যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির সাথে কথা বলবে, এবং মনে করেছিল বিএনপিকে হাসিনার মতো মিঠা খাইয়ে দিতে পারবে। কিন্তু তারেক রহমান সেই পর্যায়ে হাঁটেন নাই। আমরা সাধুবাদ জানাই তারেক রহমানকে। অন্তত তার বাবার দেখানো পথে, মায়ের দেখানো পথে স্বাধীনতা, সেই পথটা উনি এই পর্যন্ত দেখিয়ে এসেছেন। এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত কোনো সরকার দেখাতে হিম্মত করে নাই যে ভারতকে না বলা। অর্থাৎ ভারত সফরে আমরা এখন যাব না। আগে ভারত প্রচণ্ড চাপাচাপি করছে তারেক রহমান যেন ভারতে ভিজিটে যায়। এখন তারেক রহমান শর্ত দিয়েছে, আমার দুইটি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে
বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনা যে জাতিসংঘের হিসাব মতে 1400 ছাত্রকে হত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে। আয়নাগর, গুম খুন, অত্যাচার এবং লুটপাট, টাকা পাচার এক স্বর্গরাজ্য বানিয়েছিলেন এই হাসিনা। গর্ব করে বলতেন, হাসিনা পালায় না, মুজিবের বেটি পালায় না, আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা সহজ না, কিন্তু সব কিছু তার বিপরীতে হয়েছে, তার কথার বিপরীতে। অসম্ভব অহমিকাপূর্ণ একজন মহিলা ছিল, দাম্ভিক এবং অত্যাচারী। তার কাজ ছিল হত্যাকাণ্ড ঘটানো। সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে বিডিআর হত্যাকাণ্ড ভারতের সাথে মিলে করে। সেই দিকে আমি আর যেতে চাচ্ছি না, সেটা বিচারও ভারত ভালোভাবে এখনও হতে দিচ্ছে না। কারণ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতের খুফিয়া এজেন্সি এখনও লুকিয়ে আছে, ভারতের চরগুলো এখনও লুকিয়ে আছে বাংলাদেশের। তো দেখেন, আমরা ব্যক্তিগতভাবে ভারত বিদ্বেষী না, কিন্তু ভারতের মোদির যে চলাফেরা, মোদির যে আচরণ, প্রতিবেশীদের সাথে, একটা দেশের সাথে সম্পর্ক ভালো নেই। আজকে রাহুল গান্ধী আমরা দেখলাম কি পপুলার রাহুল গান্ধী, এখন পপুলারিটি এমন বেড়ে গেছে রাহুল গান্ধীর, বিশেষ করে মহিলাদের মধ্যে রাহুল গান্ধীর পপুলারিটি এখন চরম পর্যায়ে আছে। গতকালকে বোম্বাইতে পুনেতে যে সম্মেলনটা হয়েছে রাহুল গান্ধীর, সেটা আমরা দেখেছি। এবং ভারতের মহিলারা বুঝতে পারছে যে রাহুল গান্ধীর উপর নির্ভর করা যায়, যে কিনা কথা শুনবে এবং দেশকে একটা সঠিক পথে নিয়ে যাবে। নরেন্দ্র মোদী একটা অশিক্ষিত মূর্খ, সে 12 বছর দেশকে শেষ করে দিয়েছে এবং ভারতের জন্য অনেক ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে ভারতের নরেন্দ্র মোদীর কারণে। কারণ ভারতের কোনো প্রতিবেশী দেশ, আমি বলি চায়না, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, তারপর মালদ্বীপ, কেউ এখন ভারতের পক্ষে না, সবাই ভারতের বিপক্ষে। একটা দেশ ছিল ভারতের প্রচুর চরম বন্ধু, সেটা বাংলাদেশ। সেটাকেও এখন এমনভাবে সেটার সাথে অত্যাচার করেছে, এমনভাবে বাংলাদেশের সাথে বিহেভ করেছে নরেন্দ্র মোদী, এই বিজেপি সরকার। বাংলাদেশের মানুষ তিক্ত বিরক্ত এবং মেজরিটি 80% মানুষ এখন ভারতের পক্ষে নেই, ভারতের বিপক্ষে। তো এখন কেন চাচ্ছে, প্রসঙ্গে আসা যাক। মোদী তারেক রহমানকে, তারেক রহমান 2টা শর্ত দিয়েছে, আপনারা হাসিনাকে ফেরত দেন এবং শহীদ ওসমান হাদির যে খুনি 2জন লুকিয়ে আছে তাদেরকে ফেরত দেন, তারপর আমরা বিবেচনায় আনবো, আপনাদের সাথে মিটিং হবে। মিটিং হবে না তো আমরা বলিনি, কিন্তু আমাদের সত্য আছে। আপনারা এই খুনি হাসিনা বাংলাদেশে এত কয়েক হাজার মানুষ খুন করে সে পালিয়েছে, তাকে নির্দ্বিধায় রাজনীতি করতে উস্কানি দিতে সুযোগ দিচ্ছেন, আর বাংলাদেশের সাথে বাংলাদেশের সরকারের সাথে মানুষের সাথে বন্ধুত্ব চাচ্ছেন। এটা আত্মঘাতী এটা স্ববিরোধী একটা নীতি ভারতের, এই অশিক্ষিত মূর্খ সরকারের, বাজপা সরকারের। এখন ভারত পুরো দুনিয়াতে একা হয়ে গেছে, আমেরিকার টোটা চেপে ধরেছে মোদির। আদানির ব্যাপারে আদানি আমেরিকাতে যেতে পারবে না, অজিত দোভাল চান্ডাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেও যেতে পারবে না আমেরিকা, গ্রেপ্তার হবে। কানাডা তো একই অবস্থা। নরেন্দ্র মোদীর এমন বিমস্টেক, ওইটা আরেকটা অ্যাবস্টেক একটা যে ফাইলটা নিয়ে পুরা চর্চা চলছে, সেটা অনেক কিছু গোপন কিছু ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে, যেটা মোদির জন্য বুমেরাং হয়ে যাবে, বিজেপির জন্য বুমেরাং হয়ে যাবে। অলরেডি বিজেপির পপুলারিটি পড়তে শুরু করেছে, একেবারে পড়ে যাচ্ছে নিচের দিকে। ইউনাইটেড একটা সরকার, রাহুল গান্ধী সম্ভবত একটা জোটবদ্ধভাবে নির্বাচনে দাঁড়াবে এবং পপুলারিটি পাবে। একটা জনমত জরিপে দেখা যাচ্ছে, ভারতের একটা ইতিহাস আছে যে উত্তরপ্রদেশে যে দল বেশি জিতে সেই দলে ভারতের সরকার গঠন করে। আর সামনে যে ভোট আছে উত্তরপ্রদেশে, সেটা যে ডাটাগুলো আসছে, যে জরিপগুলো আসছে, সেটা
বিজেপির বিপক্ষে। যদি সেটা সত্যি হয়ে যায় তাহলে মোদি এবং বিজেপির পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না, ক্ষমতায় আসাও সম্ভব হবে না নতুন নির্বাচন হলে। এগুলো বুমেরাং হয়ে দেখা দিয়েছে। আরেকটা জিনিস ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, সেটা সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক মিলিয়ে একটা ইসলামিক ন্যাটো বলে, সেটা আমরা ইসলামিক ন্যাটো বলবো না, সেটা আমরা বলবো মক্কা প্যাক্ট, মক্কা এগ্রিমেন্ট, মক্কা চুক্তি। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এরা একটা এগ্রিমেন্টে সই করেছে, যে কোনো এক দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশ মনে করবে সেই দেশও আক্রান্ত হয়েছে। এখন এতে ভারতের ভয় ঢুকে গেছে। এখন শোনা যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশও ওই চুক্তিতে যাবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটু ইঙ্গিত দিয়েছেন। এতে ভারতের ঘুম আরও হারাম হয়ে গেছে। ভারত এখন বাংলাদেশকে না পারছে গিলতে, না পারছে ফেলতে, পারছে না বাংলাদেশকে গিলতে, পারছে না বাংলাদেশকে ফেলতে, এমন অবস্থায় চলে আসছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহর কাছে প্রার্থনা করি বাংলাদেশ যেন ওই জোটে সামিল হয়। অন্তত ওই জোটে সামিল হলে দাদা বাবুদের দাদাগিরি আর থাকবে না। নিউক্লিয়ার বোমার, নিউক্লিয়ার চাদর, পাকিস্তানের নিউক্লিয়ার চাদরের আমব্রেলার নিচে চলে আসছে সৌদি আরব এবং তুরস্ক, এবং বাংলাদেশে চলে আসবে। এবং তখন বাংলাদেশের উন্নতির অনেক ব্যাপার হয়ে যাবে। বাংলাদেশ সৌদি আরবের সাথে এই চুক্তি করলে, সৌদি আরব ইনভাইট করছে এই চুক্তির জন্য, তুরস্ক চাচ্ছে সৌদি আরবের জন্য এই চুক্তি যদি চলে আসে তাহলে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের চাকরির এটা অনেক সহজ হয়ে যাবে। অনেক সহজ হবে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের চাকরিটা। আর আমরা আরও কম খরচে তেল পাবো সৌদি আরব থেকে। অনেক ব্যাপার স্যাপার আছে। সৌদি আরবের টাকার অভাব নেই, পাকিস্তানের টেকনোলজির অভাব নেই, পরমাণু মিলিটারি শক্তির অভাব নেই। আর তুরস্কের টেকনোলজি এখন বিশ্বে বিখ্যাত। সেই সাথে যদি ইরানের সাথেও হয়ে যায় আরও ভালো হবে। এখন মোদির ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশ যদি এই চুক্তিতে চলে আসে তাহলে আর দাদাগিরি হবে না, আর সেভেন সিস্টার অরক্ষিত হয়ে যাবে বলতেছে। আরে ভাই, তোমরা তো সীমান্তের মধ্যে পারমাণবিক মিসাইল বসাইছো, আমরা অরক্ষিত নেই। আর আমরা একটা চুক্তি করলে অরক্ষিত হয়ে যাবে, তোমরা অরক্ষিত হয়ে যাও, অরক্ষিত হও তোমরা, সেটা আমরা এখন চাচ্ছি। তোমরা অরক্ষিত হয়ে যাও। যেভাবে 56 বছর বাংলাদেশকে নিপীড়ন করেছে, ফেলানি হত্যা, প্রত্যেকটা কিছু, আমাদের বর্ষা মৌসুমে পানি ছেড়ে দাও, আমরা বন্যা কবলিত হয়ে যায়। শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখো, আমাদের ডেজার্ট হয়ে যায়, মরুভূমি হয়ে যায়, প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন চীনকে যখন তারেক রহমান পদ্মা ব্যারেজটা দিয়ে দিয়েছে, এখন তোমাদের ঘুম হারাম হয়ে গেছে। এবং মোংলা পোর্টকে দিয়েছে চীনের হাতে, সেটা তোমাদের ঘুম হারাম হয়েছে। তোমাদেরকে দিয়েছিল, তোমরা তো এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী করতে পারো না, করো নাই। চীনকে দিয়েছে। আর চীনকে দিলে চীন অর্থনৈতিকভাবে প্রচণ্ড এক শক্তিশালী বিশ্বের মধ্যে, সামরিকভাবে দুদিকে, এবং জনসংখ্যাগতভাবে অনেক বেশি ফাস্ট টেকনোলজি চীনের। আমেরিকাও ভয় করে এখন চীনকে। তুমি ভারত কি বালসাল, তুমি ভারত কি বালসাল, আমেরিকা ভয় করে চীনকে। ডোনাল্ড ট্রাম্প গিয়েছিল, পাত্তা দেন না চীনের প্রেসিডেন্ট। তো বাংলাদেশ চীনের সাথে গেলে, চীনের সাথে যদি চুক্তি যেগুলো হচ্ছে এগুলো হলেও ভালো হবে। বাংলাদেশের ইকুইপমেন্টস, আমরা সামরিক বিমান এবং মোস্ট মডার্ন ইকুইপমেন্টসের দরকার, সেগুলি আমরা করতে পারব। আর বাংলাদেশের ব্যাপারে তখন ভারত 120 বার চিন্তা করবে বাংলাদেশ অ্যাটাক করা এবং হুমকি দেওয়ার জন্য। যদি সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের সেই চুক্তির সাথে যদি বাংলাদেশ জয়েন করে, সিরিয়াও বলছে তারা চিন্তাভাবনা করছে জয়েন করার। তো দেখা যাক ভবিষ্যৎ কী হবে। আমার মনে হচ্ছে ভারতের জন্য যে দিনগুলো আসছে, সেটা ভারত চারিদিকে ঘিরা হয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি এই চুক্তিতে জয়েন করে, আগে ভারতের 2টা বর্ডার ছিল ইনসিকিউর, একটা হচ্ছে পাকিস্তান বর্ডার, একটা চীন বর্ডার। এখন বাংলাদেশ যদি চুক্তিতে
চুক্তি করে, তাহলে বাংলাদেশ বর্ডার ভারতের জন্য সিকিউর থাকবে না। এই চুক্তির আওতায় বাংলাদেশকে তখন প্রোটেকশন দিবে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব। তো সেখানে চীনও থাকবে। চীনও চাচ্ছে এই জোট আরও বড় হোক, এবং ভারতকে চারিদিকে কিন্তু পরিবেষ্টন করে ঘিরে ফেলা হচ্ছে। এখন নজর যাচ্ছে আবার মালদ্বীপের দিকেও। মালদ্বীপের যদি এই চুক্তির ভিতরে চলে আসে, তাহলে ভারতের জন্য অশনি সংকেত হয়ে যাবে। ধন্যবাদ। আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে।